আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 ব্যাচ। আজ তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা শেষ হলো। আশা করি তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা এবং প্রথম পত্র পরীক্ষা মিলে তোমরা খুব বেশ ভালো একটা পরীক্ষা দিয়েছো। সামনে 7 তারিখ তোমাদের হচ্ছে আইসিটি পরীক্ষা। এখন আইসিটি নিয়ে তোমাদের অনেকের অনেক দুশ্চিন্তার কারণ, সারা বছর একটু কম পড়া হয়েছে, কিংবা তোমাদের অনেকে আছে যে সারা বছর পড়েছো কিন্তু একটা গোছালো একটা রিভিশন দেওয়াটা বাকি রয়েছে। যেহেতু তোমাদের হাতে এখনো 3 দিনের মতন সময় আছে, যেহেতু 7 তারিখে পরীক্ষা, আজকে হচ্ছে 3 তারিখ, আজকে বিকালটা, এবং 4, 5, 6 মানে একদম পাক্কা 3টা দিন কিন্তু সময় রয়েছে। তো যারা মধ্যবিদ্যালয়ের বিদ্যালয়ের সঙ্গে কানেক্টেড আছো বা যারা আমাদের সঙ্গে আমাদের ক্লাসগুলো যারা তোমরা করছো, তো তোমাদের প্রতি আমার ব্যক্তিগতভাবে একটা সাজেশন হচ্ছে, যারা একটু পাস ফেল নিয়ে চিন্তায় আছো আইসিটির, তাদেরকে আমরা বলবো তোমরা প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়ের 3.1 এই 3টা চ্যাপ্টার যদি ভালো মতন পড়ো, এখানে তোমার শুধুমাত্র পাস না, যেহেতু তোমাদের 25 মার্কের প্র্যাকটিক্যালও রয়েছে, সুতরাং তুমি একটা ভালো নাম্বার কিন্তু তুলতে পারবা। কেমন? তো তোমাদের তন্ময় স্যার তোমাদের আইসিটির সকল অধ্যায়ের উপর একটা ফাইনাল টাচ আপ এবং একটা বেস্ট একটা সাজেশন দিবে। এবং তোমাদের ক খ যে প্রশ্নগুলো, এই ক খ তোমাদের কিন্তু দেখো 5টা সৃজনশীল আসবে। কয়টা? 5টা। এই 5টা সৃজনশীলে কিন্তু ক খ কিন্তু বিগত সালের আমরা যে প্রশ্নগুলো এখন দিচ্ছি সাজেশন আকারে, এগুলো পড়লেই কি তোমরা কমন পাবা। তা 5টা সৃজনশীলের ক খতে যদি তোমার 3 মার্ক হয়, তাহলে 3 পাশা 15 মার্ক কিন্তু জাস্ট আমাদের এই সাজেশন থেকেই তুমি কমন পেতে পারো। জাস্ট খালি এই প্রশ্নগুলো তোমার বই থেকে বের করে একটু করতে হবে। আমরা সুন্দর মতন সাজেশন রেডি করছি। তোমরা যদি দেখো, এই যে প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে টপিকগুলো, এই যে আমি যে বললাম যে প্রথম অধ্যায় পড়লে এখান থেকে একটা সৃজনশীল মাস্ক তোমরা কমন পাবা ইনশাল্লাহ। এরপরে মনে করো এখানে জ্ঞানমূলক প্রশ্নগুলো আমরা অ্যাড করে দিয়েছি। ইভেন আমরা অনুধাবনমূলক যে প্রশ্নগুলো, এই যে অনুধাবন প্রশ্ন, এখানে 11টা অনুধাবন প্রশ্ন, এগুলো তুমি এই যে যেহেতু 3 দিন সময় আছে, এভাবে কিন্তু তোমাদের এই 5টা অধ্যায় পড়া সম্ভব এবং ভালো রেজাল্ট করা পসিবল। তো আশা করি তন্ময় স্যার তোমাদের এখন এই জিনিসটা বিস্তারিতভাবে বুঝিয়ে দিবেন এবং তোমাদের একটা খুব সুন্দর রিভাইজ এখানে হয়ে যাবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার। ক্লাস স্বাগতম। আমরা কি দেখতে যাই, প্রথমে হচ্ছে প্রথম অধ্যায় আছে। প্রথম অধ্যায়ে কি আছে? তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং বিশ্ব প্রেক্ষাপট। এখানে কি কি বিষয় বা কি কি টপিক তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এখানে দেখো প্রথমে রেখেছি হচ্ছে বায়োমেট্রিক, তারপরে দ্বিতীয়তে আছে হচ্ছে রোবোটিক্স, দ্বিতীয়তে যদি রোবোটিক্স হয়, তৃতীয় অপশনে দেখো আছে ভার্চুয়াল রিয়েলিটি, তারপরে আছে ক্রায়ো সার্জারি, তারপরে কি রেখেছি, তারপরে আছে হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তারপরে কি আছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা তোমরা বর্তমানে চ্যাট জিপিটির মাধ্যমে সবাই পরিচিত হয়ে গেছো, তারপরে আছে ন্যানো টেকনোলজি, তারপরে আছে কি বিশ্বগ্রাম, যেটি হচ্ছে আমাদের বৈশ্বিক যে ইন্টারনেট ব্যবস্থা বা যেটাকে আমরা ইন্টারনেটের মাধ্যমে একটা এলাকা বোঝাচ্ছি সেটাকে বোঝাচ্ছে। এখন প্রথম অধ্যায়ের জ্ঞানমূলকে সাধারণত প্রথম অধ্যায়ে এই যে টপিকগুলো, এই টপিকগুলোর ভিতর দিয়েই তোমাদের সাধারণত কোশ্চেনগুলো হবে। এখন চলো আমরা এই টপিকগুলোর ভিতর দিয়ে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক সম্পর্কে কিছু প্রশ্ন দেখে আসি। তাহলে দেখো প্রথমেই কি আছে, প্রথমে আছে কিছু জ্ঞানমূলক প্রশ্ন। তোমাদের জন্য রাখা হয়েছে 12টি প্রশ্ন এবং এই 12টি কোশ্চেন করলেই তোমাদের আশা করা যায় এই অধ্যায় থেকে জ্ঞানমূলকের সর্বোচ্চ কমন প্রশ্নটা তোমরা পেয়ে যাবে। তাহলে প্রথমে কি কোশ্চেন আছে দেখো, ক্রায়োসার্জারি কি? এখন তোমরা সবাই জানো ক্রায়োসার্জারি হচ্ছে অতি ক্ষুদ্র অতি নিম্ন তাপমাত্রায় চিকিৎসা পদ্ধতি। তারপরে কি আছে, ন্যানো টেকনোলজি কি? তারপরে আছে প্লেজারিজম কি? প্লেজারিজম বলতে হচ্ছে সাধারণত যে কপিরাইট বিষয়টা বোঝাচ্ছে, বা অন্যের কন্টেন্ট তুমি যদি কপি করো তখন হচ্ছে প্লেজারিজম জিনিসটা আইনের আয়তায় আসে। এখন তারপরে আছে কি আছে, কৃত্রিম বুদ্ধিমত্তা কাকে বলে? আমি টপিকের সময় বলেছিলাম এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটার বাংলাই হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। তারপরে কি আছে, বায়ো ইনফরমেটিক্স কি? তারপরে আছে বায়োমেট্রিক্স কি? তারপরে কি আছে, ভার্চুয়াল রিয়েলিটি কাকে বলে? ভার্চুয়াল রিয়েলিটি বলতে হচ্ছে আমরা কি বুঝতেছি, আমরা ভার্চুয়াল বা ইন্টারনেট জগতের মাধ্যমে যে কাজগুলো আমরা করতেছি সেগুলোকে বুঝতেছি। তারপরে কি বলছে, গ্লোবাল ভিলেজ কাকে বলে? গ্লোবাল ভিলেজ তোমাদের অধ্যায়ের প্রথমেই বলেছিলাম যে এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই টপিকটা থেকে কোশ্চেন অবশ্যই আসবে। তারপরে কি আছে, ডেটা এনক্রিপশন কি? ডেটা এনক্রিপশন বলতে হচ্ছে সাধারণত আমরা যে ডেটা ট্রান্সফার করি বা যে ডেটাগুলো আমরা একে অপরের কাছে পাঠাই, কম্পিউটার যেটা এটা পরিবর্তন করে সেটাকে হচ্ছে সাধারণত ডেটা এনক্রিপশন বোঝাচ্ছে। তারপরে কি আছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি? তারপরে কি আছে, ক্রায়োপ্রোব কি? তারপরে কি আছে, স্মার্ট হোম কাকে বলে? স্মার্ট হোম বলতে কি বোঝাচ্ছে, আমরা সাধারণত যে বাসায় বাস করি সেই বাসাটাকে যদি আমরা একটা
ডিভাইস বা কোনো ডিভাইস বা আমাদের যে ইলেকট্রিক পণ্য বা ইন্টারনেটের মাধ্যমে এগুলোকে আমরা স্বয়ংক্রিয়ভাবে যদি সম্পন্ন করতে পারি, তাহলে সেই হোম বা সেই আমাদের বাসাটাকে বলতেছি হচ্ছে আমরা স্মার্ট হোম। তারপরে দেখো এখানে তাহলে এই যে ছিল তোমাদের হচ্ছে প্রথম অধ্যায়ের জ্ঞানমূলক সংক্রান্ত কোশ্চেন। এখানে যে 12টা কোশ্চেন আছে, অবশ্যই 12টা কোশ্চেন তোমরা যাওয়ার আগে খুব ভালো করে দেখে যাবে, তাহলে আশা করা যায় অবশ্যই একটা কোশ্চেন বা দুইটা কোশ্চেন পাবে। এরপরে দেখো তোমাদের জন্য রেখেছি অনুধাবনমূলক প্রশ্ন। অনুধাবনমূলক প্রশ্নে তোমাদের প্রথম অধ্যায়ে রাখা হয়েছে 11টি প্রশ্ন, এবং এই 11টি প্রশ্নই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো প্রথমে কি আছে, আইটি কে কেন আইসিটি বলা হয়, আইটি কে কেন আইসিটি বলা হয়। দ্বিতীয় নম্বরে আছে হচ্ছে টেলিমেডিসিন এক ধরনের সেবা, বুঝিয়ে লেখো। টেলিমেডিসিন বলতে কি বোঝাচ্ছে, আমরা অনলাইনে যে সেবা বা অনলাইনে যে ডাক্তারি যে সেবাটা পেয়ে যাচ্ছি সেটাকে আমরা কি বলতেছি, টেলিমেডিসিন। তারপর কি বলতেছে, টেলিকনফারেন্সিং কাকে বলে। টেলিকনফারেন্সিং বলতে হচ্ছে কি, এইখানে আমরা কি পাচ্ছি দেখো, টেলিকনফারেন্সিং কাকে বলে। টেলিকনফারেন্সিং বলে হচ্ছে আমরা কি বলতেছি, টেলিযোগাযোগের মাধ্যমে আমরা সাধারণত যে কনফারেন্সিং বা যে চ্যাটগুলো করে থাকতেছি বা ভিডিও করে থাকতেছি সেগুলোকে কি বলতেছি, টেলিকনফারেন্সিং। তারপরে কি আছে দেখো, রক্তপাতহীন চিকিৎসা পদ্ধতি সম্পর্কে লেখো। তারপরে কি আছে, বাস্তবে অবস্থান করে কল্পনাকে ছুঁয়ে দেখা সম্ভব, ব্যাখ্যা করো। এটা সাধারণত এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে অলরেডি বা ইতোমধ্যে তোমরা দেখে নিয়েছো যে তারা কিভাবে কি করছে। তারপরে দেখো কি আছে, হ্যাকিং এর সাথে নৈতিকতার সম্পর্ক ব্যাখ্যা করো। এখানে অলরেডি তোমরা দেখতে পাচ্ছ আমি আগে থেকেই দুইটা স্টার দিয়ে রাখছি, কারণ এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তারপরে কি আছে দেখো, এনকোডারের ব্যবহার কি বা এনকোডারের ব্যবহার লেখো। এখন এই এনকোডারের ব্যবহার হচ্ছে কি করতে হয়, তোমরা আমি তখন মানে জ্ঞানমূলকের সময় তোমাদের বলে দিয়েছিলাম যে এনকোডার হচ্ছে কি, আমাদের কম্পিউটার বা যে আমরা যে ভাষাগুলো দিই, কম্পিউটার যেগুলোকে রূপান্তর করতেছে, এই সাধারণত এইগুলোকে বোঝাচ্ছে। তারপরে কি আছে দেখো, রোবোটিক্স কিভাবে মানুষের কাজকে সহজ করে তুলেছে ব্যাখ্যা কর। এটা তো তোমরা সবাই জানো যে বর্তমান আধুনিক বিশ্বে যে রোবট গুলো ব্যবহার করা হচ্ছে মানুষের পরিবর্তে, তারা কি করছে, তারা আরো ক্ষুদ্রাতি ক্ষুদ্রভাবে নিখুঁতভাবে আমাদের পরিবর্তে তারা কাজগুলো সম্পন্ন করছে। তারপরে কি আছে দেখো, ব্যক্তি শনাক্তকরণের প্রযুক্তিটি ব্যাখ্যা করো। ব্যক্তি শনাক্তকরণে আমরা ব্যক্তি শনাক্তকরণে আমরা সম্প্রতি কি প্রযুক্তি ব্যবহার করতেছি, বায়ো ইনফরমেটিভ বা বায়ো ইনফরমেটিভ, মানে কি আমাদের একটা নির্দিষ্ট আইডেন্টিফাই আইডি ব্যবহার করতেছি। তারপরে কি আছে দেখো, আণবিক পর্যায়ের গবেষণা প্রযুক্তি ব্যাখ্যা করো। তারপরে কি আছে, তথ্য প্রযুক্তি ও যোগাযোগ প্রযুক্তি একে অপরের পরিপূরক। তোমাদের জন্য এই কোশ্চেনটাও খুবই খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের জন্য এই কোশ্চেনটাও কি আছে, খুবই গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনটার মাথায় আমি ট্রিপল স্টার দিয়ে দিলাম, তোমাদের জন্য এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনটা অবশ্যই পরীক্ষায় হলে যাওয়ার আগে অবশ্যই দেখে যাও। তাহলে এই ছিল হচ্ছে তোমাদের প্রথম অধ্যায়ের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের কিছু সাজেশনমূলক প্রশ্ন। আশা করা যায় এখান থেকে তুমি তোমার প্রয়োজনীয় কোশ্চেন এবং যে অবশ্যই শিওর যে কোশ্চেনটা আসবে অবশ্যই আমরা আশা করি যে এর ভিতরতেই পাবা। এবার চলো প্রথম অধ্যায়ের কিছু মানে এমসিকিউ সংক্রান্ত কোশ্চেন দেখে আসা যাক। দেখো প্রথম অধ্যায়ের প্রথম এমসিকিউতে কি আছে, টেলিযোগাযোগের মাধ্যমে সভা করাকে কি বলে। এইমাত্রই অনুধাবনমূলকেও একটা ছিল যে টেলিকনফারেন্সিং বলতে কি বোঝায়। তাহলে এখানে উত্তরটা কি হয়ে যাবে আমাদের, টেলিকনফারেন্স। কেন টেলিকনফারেন্স, দেখো আমরা সাধারণত এখানে কি কি আছে, ভিডিও কনফারেন্স। ভিডিও কনফারেন্স হচ্ছে যেটা আমরা ভিডিওর মাধ্যমে করে থাকি। তারপর ভিডিও চ্যাটিং আছে যেটা আমরা মোবাইল বা অন্যান্য ডিভাইস ব্যবহার করে ভিডিও কল বা ভিডিও যেগুলো আমরা ধারণ করে থাকি। কিন্তু এখানে যেহেতু টেলি কথাটি ব্যবহৃত হয়েছে তাই টেলি যোগাযোগের জন্য কি পাচ্ছি আমরা, টেলি কনফারেন্স পাচ্ছি। তাহলে প্রথমটার সমাধান তো দেখা গেল। তারপরে এবার আসো দ্বিতীয় কোশ্চেনটার সমাধানে। দ্বিতীয়টি কি আছে দেখো, কোনটি আবিষ্কারের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি হয়েছে। এখানে কি কি আছে, প্রিন্টার, ফেসবুক, কম্পিউটার, টেলিগ্রাফ। তো এখানে দেখো কোনটি উত্তর হবে আমাদের, প্রিন্টার ব্যবহার করে আমরা সাধারণত কি করি, প্রিন্টার ব্যবহার করে আমরা সাধারণত কোনো ডকুমেন্ট বা কোনো আমাদের প্রয়োজনীয় ফাইলগুলো প্রিন্ট করে বের করতে পারতেছি। ফেসবুক ব্যবহার করে আমরা কি করি, ফেসবুকে একটা সোশ্যাল সাইট যেটা ব্যবহার করে হচ্ছে আমরা যোগাযোগ রক্ষা করতে পারতেছি। তারপরে কি আছে, টেলিগ্রাফ, টেলিগ্রাফের মাধ্যমে আমরা ডকুমেন্ট আদান প্রদান করতে পারতেছি। কিন্তু এখানে তুমি একটা জিনিস লক্ষ্য করো, প্রিন্টার, ফেসবুক এবং টেলিগ্রাফ তিনটারই কিন্তু কম্বিনেশন আছে কোথায়, কম্পিউটার। কম্পিউটারের মাধ্যমে আমরা তিনটাই ব্যবহার করতে পারতেছি। তাহলে এখানে বলছে হচ্ছে যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি হয়েছে কোন বিষয়টি, তাহলে আমাদের উত্তর কি হয়ে যাবে, অবশ্যই কম্পিউটার হয়ে যাবে। তাহলে এবার চলো আমাদের তৃতীয় কোশ্চেনটা সম্পর্কে দেখে আসি। তৃতীয় কোশ্চেনে কি আছে দেখো, তৃতীয় কোশ্চেনে আছে চাকরিজীবীদের কাছে ইন্টারনেট ব্যবস্থার জনপ্রিয়তার কারণ ব্যাখ্যা কর বা কারণ কি।
এখানে কি কি আছে দেখো, যাতায়াত খরচ কম হয়, অতিরিক্ত উপার্জন করা যায়, সময়ের সাশ্রয় হয়। এখন তোমাদের কি মনে হয় এখান থেকে উত্তর কোনটি হতে পারে? কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দেবে। তাছাড়াও আমি তোমাদের বলে দিচ্ছি, দেখো এখানে কি বলা আছে, যাতায়াত কম হয়, যাতায়াত খরচ কম হয়। এখন আমি যদি অফিসে বসে আমি অফিসের কাজ করি তাহলে আমার অবশ্যই যাতায়াত খরচ কম হবে, কিন্তু কোনো না কোনো সময় আমার কিন্তু অফিসে যাওয়াই লাগতেছে, সেক্ষেত্রে যাতায়াতের খরচটা আমার আবার চলে আসতেছে। কিন্তু অতিরিক্ত উপার্জন করা যায়, আমি অফিসের কাজের পাশাপাশি দেখবা যে এখন অনেকে ফ্রিল্যান্সিং বা অন্যান্য সাইটে কাজ করছে, তাহলে আমাদের কি হচ্ছে, অতিরিক্ত উপার্জনও কিন্তু হচ্ছে। তারপরে কি বলছে, সময়ের সাশ্রয় হয়। এখন আমার এক জায়গায় যাওয়ার কথা আছে, কিন্তু আমার সেখানে যেতে দেরি হবে, কিন্তু আমার ওই ডকুমেন্টটা ওখানে অবশ্যই টাইমের মধ্যে পাঠানো লাগবে। সেক্ষেত্রে আমি কি করতে পারি, সেক্ষেত্রে আমরা চাকরিজীবী ইন্টারনেট ব্যবহার করে বা কোনো একটা মাধ্যম ব্যবহার করে অবশ্যই সেই ডকুমেন্টকে আমরা সেখানে পাঠিয়ে দিতে পারতেছি। তাহলে আমাদের উপস্থিত না হলেও কি হচ্ছে, সময়টা অপচয় কম হচ্ছে। তাহলে আমাদের কি কি হবে, 2 এবং 3। তাহলে অ্যান্সারটা কোনটা হয়ে যাবে, গ। বোঝা গেল? এবার আসো 4 নাম্বার কোশ্চেনে। 4 নাম্বার কোশ্চেনে কি বলছে দেখো, বিশ্বগ্রাম ধারণার প্রবর্তক কে? বিশ্বগ্রাম বলতে হচ্ছে, কিছুক্ষণ আগেই বলেছিলাম, ইন্টারনেট ব্যবহার করে যে আমরা পুরো বিশ্বকে চালনা করতেছি, ইন্টারনেট ব্যবহার করে যে আমরা পুরো বিশ্বকে চালনা করছি, এই চালনা করার যে পদ্ধতি বা এক জায়গায় যেগুলো হচ্ছে এগুলোকে আমরা কি বলতেছি, বিশ্বগ্রাম। এখন এই ধারণাটা প্রথমে কে আনছিল? এখানে বলা আছে মার্শাল ম্যাকলুহান, তারপরে বলা আছে টিম বার্নার্স-লি, ম্যাক জুকারবার্গ, ই.এফ. কর্ড, মার্ক মার্ক মাকলুহান। ইনি কি করছিল, ইনি সর্বপ্রথম হচ্ছে বিশ্বগ্রাম ধারণার প্রবর্তক করেছিলেন। টিম বার্নার্স-লি ইনি কি করছিল, এইচটিটিপি এর প্রবর্তক। মার্ক জুকারবার্গ, এটা তো তোমরা সবাই জানো, ইনি হচ্ছে ফেসবুকের আবিষ্কারক। আর ই কর্ড এ হচ্ছে ইনি এক ব্যক্তি, ইনি অন্যান্য ক্ষেত্রে অবদান রেখেছিলেন। তাহলে আমাদের আচ্ছা, টিম বার্নার্স-লি হচ্ছে ইনি কি ছিল, এইচটিটিপি এটা তৈরি করছিল। আর মার্ক জুকারবার্গ হচ্ছে কি করছিল, আমরা যেটা ব্যবহার করি সাধারণত প্রত্যেকেরই এটা আছে, ইনি হচ্ছে ফেসবুক তৈরি করছে। তাহলে আমরা কি পেলাম, যে বিশ্বগ্রাম ধারণার প্রবর্তককে মার্শাল ম্যাকলুহান। তাহলে চলো এবার পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরবর্তী কোশ্চেনে আছে বিশ্বগ্রামের মেরুদণ্ড কোনটি? এখানে বিশ্বগ্রামের মেরুদণ্ড বলতে হচ্ছে আমরা কোনটাকে বোঝাচ্ছি, দেখো হার্ডওয়্যার, সফটওয়্যার, ডেটা এবং কি আছে, কানেক্টিভিটি। তাহলে হার্ডওয়্যার থাকলে আমরা শুধু, কিন্তু হার্ডওয়্যার থাকলে আমরা বিশ্বগ্রাম তৈরি করতে পারছি না, সফটওয়্যার থাকলেও বিশ্বগ্রাম তৈরি করতে পারছি না, ডেটা থাকলেও করতে পারছি না। এগুলোর ভিতর সবগুলো কি করা লাগবে, আমার অবশ্যই কোনো না কোনো প্ল্যাটফর্মে কানেক্ট হওয়া লাগবে, তা না হলে আমরা কি করতে পারতেছি না, পুরো সম্পূর্ণ বিশ্বগ্রামটা পাবো না। তাহলে আমাদের উত্তর কি হয়ে যাবে, কানেক্টিভিটি। এবার আসো পরবর্তী কোশ্চেনে, রোবোটিক্স কি? এখন রোবোটিক্স বলতে হচ্ছে কি বোঝাচ্ছে, রোবট সম্পর্কিত আমাদের যত পড়াশোনা আছে বা রোবট সম্পর্কিত আমাদের যে কাজগুলো আছে সেগুলোকে একসঙ্গে সাধারণত রোবোটিক্স বলে। তাহলে এবার আসো অপশনগুলোতে কি আছে, শিল্পে ব্যবহৃত রোবট, রোবটের ক্রিয়ানীতি, রোবটের বিজ্ঞান এবং রোবট তৈরির ভাষা। এখানে দেখো 3টে অপশন আছে রোবটের ক্রিয়ানীতি, রোবট তৈরির ভাষা, এই দুইটাও কিন্তু রোবোটিক্সের অন্তর্ভুক্ত। কিন্তু এই দুইটাকে একত্রে আমরা কি বলতেছি, এই দুইটাকে একত্রে কিন্তু আমরা বলতে পারি রোবট বিজ্ঞান বা রোবট পড়ার যে বিজ্ঞান। বা তাহলে আমাদের উত্তর কি হয়ে যাবে, রোবট বিজ্ঞান, কারণ এটা হচ্ছে আমাদের সব থেকে কাছাকাছি আনসার। কারণ রোবট বিজ্ঞানের ভিতর কিন্তু রোবটের ক্রিয়ানীতি এবং রোবট তৈরির ভাষা অন্তর্ভুক্ত আছে। তাহলে এবার আসলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে আসি। এআই এর সাথে সর্বপ্রথম সকলকে পরিচয় করিয়ে দিয়েছিলেন কে? এখন এআই বলতে হচ্ছে কি বুঝতেছি আমরা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। দেখো এখানে কি আছে, জ্যাক উইলিয়ামসন, তারপরে যে মার্শাল মেহুলান, জন ম্যাকার্থি, কার্নেল কফ। এখানে এদের মধ্যে হচ্ছে কে পরিচয় করে দিয়েছিল আমাদের সাথে, জন ম্যাকার্থি। এখন তোমাদের কাছে নামটা একটু কনফিউশন লাগতে পারে, আমি তার জন্য এর বাংলা উচ্চারণটা তোমাদের একটু দিয়ে দিই, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। জন ম্যাকার্থি। তাহলে আমাদের উত্তর কি হয়ে যাবে, জন ম্যাকার্থি। তাহলে এবার আসো আমাদের পরবর্তী কোশ্চেনে, বায়োমেট্রিক্স প্রযুক্তি কি বা বায়োমেট্রিক্স প্রযুক্তি হলো, দেখো এখানে কি আছে, ফিঙ্গারপ্রিন্ট রিডার। আমরা সবাই জানি মোবাইল ফোনে বর্তমানে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়, বা অন্যান্য ডিভাইসেও কিন্তু বর্তমানে ফিঙ্গারপ্রিন্ট প্রচলন শুরু হয়ে গেছে। কি আছে, ফিঙ্গার আইডেন্টিটি, ফিঙ্গার ইনপুট ডেটা, ফিঙ্গার বায়োলজিক্যাল ডেটা। এখন এখানে সবগুলোই কি আছে, ফিঙ্গার সম্পর্কিত বা আমাদের যে ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কিত আছে। কিন্তু এখানে দেখো রিডার আছে, আইডেন্টিটি আছে, ইনপুট ডেটা আছে,
কিন্তু এগুলো কখনোই সম্ভব হবে না যখনই না তোমার ওই ফিঙ্গার বা ওই ফিঙ্গারপ্রিন্টের বায়োলজিক্যাল ডেটা তুমি সংরক্ষণ না করছো। কারণ সংরক্ষণ করার আগ পর্যন্ত সে কিন্তু তোমাকে চিনবে না। তাহলে আমাদের উত্তরটি কি হয়ে যাবে? ফিঙ্গার বায়োলজিক্যাল ডেটা। কারণ কি, ডেটা সংরক্ষণ করার পরেই তো সে আমাদের এগুলো রিডার বা আইডেন্টি বা সে ডাটাগুলো পাচ্ছে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে ফিঙ্গার বায়োলজিক্যাল ডেটা কেন হবে। এবার আসো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। নিচের কোনটি ক্রায়ো শব্দের অর্থ প্রকাশ করে? এখানে ক্রায়ো বা CRYO এটা এসেছে হচ্ছে ক্রায়ো সার্জারির প্রথম অংশ থেকে। ক্রায়ো সার্জারি বলতে হচ্ছে আমরা কি বুঝি? অতি নিম্ন তাপমাত্রায় চিকিৎসা করার পদ্ধতি। তাহলে এখানে অতি নিম্ন তাপমাত্রা বলতে কি বোঝাচ্ছে? অতি নিম্ন তাপমাত্রা বলতে বোঝাচ্ছে হচ্ছে ঠান্ডা জাতীয় কিছু। তাহলে এখানে কি কি আছে? খুবই গরম, এটা তো হবেই না। তারপরে কি আছে? অনুতাপ। তারপরে কি আছে? চিকিৎসা। তারপরে কি আছে? বরফের মতো ঠান্ডা। তাহলে কোনটা অ্যান্সার হয়ে যাবে? বরফের মতো ঠান্ডা। কারণ ক্রায়ো শব্দের অর্থ কি? কোনো ঠান্ডা জাতীয় বস্তুকে বোঝাচ্ছে। তাহলে এবার আসো পরবর্তী কোশ্চেনে। কত তাপমাত্রায় ক্রায়ো সার্জারি সেলগুলোকে ধ্বংস করার কাজ করে? এখন আমরা তো 9 নম্বর কোশ্চেনেই দেখে আসছি যে ক্রায়ো শব্দের অর্থ হচ্ছে ঠান্ডা, এবং সে কি করে? অতিরিক্ত ঠান্ডায় রক্তপাতহীন চিকিৎসা করে, তাই না? তাহলে আমাদের ঠান্ডার ক্ষেত্রে কোনটা আছে দেখো, 0°C, -19°C, -48 মানে 58°C এবং -41°C। আমাদের সঠিক উত্তরটি হচ্ছে -41°C। তাহলে এই ছিল হচ্ছে তোমাদের প্রথম অধ্যায় সংক্রান্ত কিছু গাইডলাইন, কিছু গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেই বিষয় সংক্রান্ত জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক সহ কয়েকটি MCQ আমরা সমাধান করার চেষ্টা করেছি। আমি বলবো না এখান থেকে হুবহু তোমাদের কমান বাঁধবে, তোমরা এই সংক্রান্ত কোশ্চেনই পরীক্ষার হলে পাবা। তাহলে তোমাদের কি করতে হবে? অবশ্যই এই সংক্রান্ত অন্যান্য যে বিষয়গুলো আছে বা এই সংক্রান্ত বিস্তারিত কিন্তু পড়েই তারপরে তোমাদের পরীক্ষার হলে যেতে হবে এবং পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে। তাহলে এবার চলে আসো আমাদের দ্বিতীয় অধ্যায় বা তথ্য প্রযুক্তি ও বিশ্ব প্রেক্ষাপট সম্পর্কিত বিষয়ে। আমরা এবার আসো, দেখো তোমাদের এখানে হচ্ছে কি আছে, জ্ঞানমূলক রেখেছি হচ্ছে তোমাদের জন্য 10টি। দেখো দ্বিতীয় অধ্যায় কি কি জ্ঞানমূলক আছে? NIC কি, তারপরে কি আছে? টপোলজি কি। টপোলজি তো তোমরা সবাই জানো, এখন অনেকগুলো টপোলজি আছে। তারপরে কি আছে? মডেম কাকে বলে, যেটা দিয়ে আমরা অনেকগুলো ডিভাইসকে এক জায়গায় কানেক্ট করতে পারি। ডেটা ট্রান্সমিশন মোড কি, ব্যান্ড উইথ কি, সুইচ কি, ক্লাউড কম্পিউটিং কি, হ্যান্ড অফ কি, নেটওয়ার্ক টপোলজি বলতে কি বোঝায়। এখন এখানে দেখো একটা বিষয়, টপোলজি কি এবং নেটওয়ার্ক টপোলজি বলতে কি বোঝায়, দুইটা কিন্তু তোমাদের কাছে একই কোশ্চেন মনে হতে পারে, কিন্তু দুইটার উত্তর কিন্তু সিমিলারলি হলেও কিছুটা পার্থক্য আছে। কারণ কি, এটা নেটওয়ার্ক নির্দিষ্ট করে দিয়েছে আর এটা হচ্ছে টপোলজি, মানে যে টপোলজি গুলো ছিল ওইগুলো, কিন্তু এটা হচ্ছে নেটওয়ার্ক ভিত্তিক যে টপোলজিটা সেটা বলতে হবে। এরপরে কি আছে? ব্রিজ কি। এখন একটা জিনিস লক্ষ্য করো, দেখো এখান থেকে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে 2 দাগ, ব্যান্ড উইথ কি এবং ক্লাউড কম্পিউটিং কি। এই তিনটা কোশ্চেন তোমাদের জন্য এই বছর খুবই গুরুত্বপূর্ণ। আশা করা যায় এই তিনটা কোশ্চেন থেকে অবশ্যই একটা কোশ্চেন তোমরা পরীক্ষার হলে নেক্সট দিন পাবা। তাহলে এবার আসো আমরা এই অধ্যায়ের কিছু অনুধাবনমূলক কোশ্চেনে আসি। এবার অনুধাবনমূলক কোশ্চেনের ক্ষেত্রে দেখা গেল যে এখানে আমরা তোমাদের জন্য রেখেছি 10টা অনুধাবনমূলক কোশ্চেন। এখানে আমরা তোমাদের জন্য রেখেছি 10টা অনুধাবনমূলক কোশ্চেন। তাহলে দেখো প্রথম কোশ্চেন কি আছে? সিকে কেন মধ্য স্তরের ভাষা বলা হয়? অনেকেই প্রথম কোশ্চেনটা দেখে বলতে পারো যে এটা পঞ্চম অধ্যায়ের কোশ্চেন, কারণ আমাদের পঞ্চম অধ্যায় সংক্রান্ত ছিল হচ্ছে সি প্রোগ্রাম। কিন্তু তোমাদের জানিয়ে রাখি, এখানে কিন্তু তথ্য প্রযুক্তি এবং বিশ্ব প্রেক্ষাপট বলেছে, তার মানে আমাদের তথ্য প্রযুক্তির যে কোনো বিষয় এখানে আসতে পারে। তাহলে আমাদের কোশ্চেনটা কি হবে? সিকে কেন মধ্য স্তরের ভাষা বলা হয়? এটা কিন্তু তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই পরীক্ষায় যাওয়ার আগে এই কোশ্চেনটা ভালো করে দেখে যাবে। তারপরে কি আছে? 9600 BPS স্পিডটি ব্যাখ্যা করো। তারপরে কি আছে? অপটিক্যাল ফাইবারকে নেটওয়ার্কের ব্যাকবোন বলা হয় কেন? তারপরে কি আছে? হাবের পরিবর্তে সুইচ ব্যবহার করলে কি কি সুবিধা পাওয়া যায়? আমরা হাব ব্যবহার করে কি কি সুবিধা পাবো, সুইচ ব্যবহার করে কি কি সুবিধা পাবো, এটা উল্লেখ করে দিলেই হচ্ছে। তারপরে কি আছে? ওয়াকি টকিতে যুগপৎ কথা বলা ও শোনা সম্ভব নয় কেন? এখানে যুগপৎ কথা বলা বলতে কি বোঝাচ্ছে? আমরা সাধারণত মোবাইলে যখন কলের মাধ্যমে কথা বলি তখন দেখবা যে আমি কথা বলার পরে অপর পাশ থেকে কিন্তু অবশ্যই সে আমার কথার উত্তর সাথে সাথে দিতে পারছে। কিন্তু ওয়াকি টকের ক্ষেত্রে তোমরা একটা জিনিস লক্ষ্য করলে দেখবা যে ওয়াকি টকিতে যখন কেউ কথা বলে বা যখন তোমরা ট্রাফিক পুলিশের কাছে এই ওয়াকি টকি খুব বেশি প্রচলন দেখতে পারবা, যে তারা যখন কথা বলে কারো কথা শেষ না হওয়া পর্যন্ত কিন্তু আমরা অপর পাশের উত্তর পাই না, কারণ ওয়াকি টকিতে হচ্ছে এক দিক থেকেই শুধুমাত্র একসাথে কথা বলা যায়। এজন্য বলতে হচ্ছে ওয়াকি টকিতে যুগপৎ কথা বলা ও শোনা সম্ভব নয় কেন?
এবার আসো 6 নম্বর কোশ্চেনে কি বলা আছে, ল্যান এবং ম্যানের পার্থক্য কি। তারপরে কি বলা আছে, আলোর গতিতে ডেটা ট্রান্সমিশন করা সম্ভব, এটি বুঝিয়ে লেখো। তারপরে কি বলা আছে, সিনক্রোনাস ও অ্যাসিনক্রোনাসের মধ্যবর্তী পার্থক্য। তোমাদের জন্য এই প্রশ্নটাও খুবই 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 গুরুত্বপূর্ণ। অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাসের মধ্যে পার্থক্য, তোমাদের জন্য এই কোশ্চেনটাও খুবই গুরুত্বপূর্ণ। তারপরে কি আছে, ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স এর মধ্যবর্তী পার্থক্য, তোমাদের জন্য এটাই আমি রাখবো ডাবল স্টার। তোমাদের জন্য এটাই আমি রাখবো ডাবল স্টার, পরীক্ষায় যাওয়ার আগে অবশ্যই দেখে যাবা। তারপরে এখানে আছে হচ্ছে হাব এবং সুইচের মধ্যবর্তী পার্থক্য। আমরা কিছুক্ষণ আগেই ব্যবহার করে আসছি, দেখো 4 নম্বর কোশ্চেনে কি ছিল, হাবের পরিবর্তে সুইচ ব্যবহার করলে কি কি সুবিধা পাচ্ছি। কিন্তু 10 নম্বর প্রশ্নে দেখো কি বলা আছে, হাব এবং সুইচের মধ্যকার পার্থক্য। এখানে যেগুলো শুধু সুবিধাগুলো বললে হচ্ছে, কিন্তু এখানে আমার কি বলতে হবে, সুবিধা এবং অসুবিধাগুলো উভয়ই আমার উল্লেখ করে বলতে হবে। এটাও তোমাদের জন্য ট্রিপল স্টার থাকবে। তাহলে এই ছিল হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক কিছু প্রশ্নের সাজেশন, এবং আশা করি তোমাদের এর ভিতর থেকে অবশ্যই কোশ্চেন শিওর পাবা। এবার আসো আমরা তৃতীয় অধ্যায় বা পরবর্তী অধ্যায়ে বা আচ্ছা, এবার আসো দ্বিতীয় অধ্যায়ের কিছু এমসিকিউ সলভ করি। দ্বিতীয় অধ্যায়ের আমাদের কিছু এমসিকিউ এর কি ছিল, ন্যারো ব্র্যান্ডে সর্বনিম্ন ডেটা স্পিড কত। ন্যারো ব্র্যান্ডের সর্বোচ্চ ডেটা স্পিড কত তোমরা জানো, 35, 45, 200 নাকি 300। আমরা সবাই জানি এটা সঠিক উত্তর হচ্ছে কত, 45। এরপর আসো দ্বিতীয় কোশ্চেনে, ডেটা ট্রান্সমিশনের একক কোনটি। ডেটা ট্রান্সমিশনের একক হচ্ছে, তোমাদের অনুধাবনে দেখাইছিলাম 9600 বিপিএস। তোমাদের অনুধাবনমূলকের সময় আমি দেখাইছিলাম 9600 বিপিএস স্পিডটি ব্যবহার করো। এখানে কি ছিল, একক কি ছিল, বিপিএস। তাহলে এখানেও একক কোনটি হয়ে যাবে, অবশ্যই বিপিএস। এরপরে আসো তৃতীয় কোশ্চেনে, নিচের কোনটিতে ন্যারো ব্র্যান্ড ব্যবহার করা হয়। আমরা ন্যারো ব্র্যান্ড ব্যবহার করি কোথায়, টেলিফোন, টেলিগ্রাফ, স্যাটেলাইট ফোন, ওয়াকিটকি। ন্যারো ব্র্যান্ড ব্যবহার করি হচ্ছে আমরা সবসময় টেলিফোনে। তারপরে আসো চতুর্থ কোশ্চেনে, ব্লুটুথের মাধ্যমে নেটওয়ার্ককে কি বলে। ব্লুটুথের মাধ্যমে সাধারণত আমরা কি করি, অল্প কিছু জায়গার ভিতর কানেক্টিভিটি বা যোগাযোগ স্থাপন করতে পারি বা ফাইল শেয়ার করতে পারি। তার মানে এটা কার আন্ডারে চলে যাবে, এটা হচ্ছে প্যানের আন্ডারে চলে যাবে। তারপরে আসা হচ্ছে পঞ্চম কোশ্চেনে কি আছে, ওয়ান নেটওয়ার্ক বলতে কি বোঝায়। আমরা আগেই বলেছি যে ওয়ান নেটওয়ার্ক হচ্ছে কি, বিশ্বের যে নেটওয়ার্ক। তাহলে এখানে দেখো কি বলা আছে, বিশ্বব্যাপী নেটওয়ার্ক ব্যবস্থা, শহর কেন্দ্রিক নেটওয়ার্ক ব্যবস্থা, নিকটবর্তী নেটওয়ার্ক ব্যবস্থা। এখন তোমাদের কাছে আমার একটাই কোশ্চেন, এখানে তোমাদের উত্তর কোনটি সঠিক মনে হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবা। এরপরে দেখো আমি তোমাদের এটা সমাধান দিচ্ছি। এখানে আছে বিশ্বব্যাপী নেটওয়ার্ক ব্যবস্থা। আমি প্রথমেই বলে নিয়েছি যে ওয়ান হচ্ছে বিশ্বব্যাপী নেটওয়ার্ক ব্যবস্থা, তার মানে প্রথমটা আমাদের অ্যান্সার হবে। এরপরে কি বলছে, শহর কেন্দ্রিক নেটওয়ার্ক ব্যবস্থা। এখন একটা জিনিস দেখো, বিশ্বব্যাপী বললে কি, বিশ্বের আন্ডারেই তো আমাদের শহরগুলো অবস্থিত, তাই না। তাহলে শহর কেন্দ্রিক নেটওয়ার্ক ব্যবস্থাও কিন্তু বিশ্বের অন্তর্ভুক্ত। তারপরে কি বলছে, নিকটবর্তী নেটওয়ার্ক ব্যবস্থা। এখন নিকটবর্তী নেটওয়ার্ক ব্যবস্থা বলতে হচ্ছে কি বোঝাচ্ছে, মনে করো তুমি একটা শহরে অবস্থান করছো এবং ওই শহরে তোমার বন্ধু তোমার পাশের বিল্ডিং এ অবস্থান করছে। এখন তোমার এবং পাশের বিল্ডিং এর যে নেটওয়ার্ক, এটা কিন্তু নিকটবর্তী, এবং এগুলো আবার কি শহরের আয়তাভুক্ত, এবং শহর আবার কি বিশ্বের আয়তাভুক্ত। তাহলে অবশ্যই কি হবে, এটিও কিন্তু অ্যান্সার হবে। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে, সঠিক উত্তর অবশ্যই ঘ হয়ে যাবে। তার মানে আমাদের তিনটাই কি হবে, সঠিক উত্তর হবে। এরপরে আসো পরবর্তী কোশ্চেনে, স্টার টপোলজিতে কোন ডিভাইস ব্যবহার করা হয়। স্টার টপোলজিতে আমরা সাধারণত দেখেছি কোন ডিভাইস ব্যবহার করা হয়, এটা তোমাদের বইয়ে সুন্দর করে বলা আছে, এটি হচ্ছে হাব। কারণ আমরা হাব ব্যবহার করেই স্টার টপোলজি তৈরি করি। তারপরে দেখো সপ্তম কোশ্চেন, মোবাইলের কোন প্রজন্ম হতে ইন্টারনেট ব্যবহার শুরু হয়েছে। এখন একটাই কোশ্চেন, তোমরা অনেকেই অনেকদিন ধরে মোবাইল ব্যবহার করছো, তাহলে মোবাইলের কোন প্রজন্ম হতে ইন্টারনেট ব্যবহার করছো বা কোন প্রজন্ম হতে ইন্টারনেটের ব্যবহার শুরু হয়েছে, এটা তোমাদের অবশ্যই জানা উচিত বা তোমাদের নিজেদেরও জানা আছে। উত্তরটি হয়ে যাবে হচ্ছে আমাদের দ্বিতীয় প্রজন্ম থেকে, কারণ আমরা সবাই জানি যে দ্বিতীয় প্রজন্ম থেকেই ইন্টারনেটের ব্যবহার বা ইন্টারনেটের প্রচলন শুরু হয়েছিল। এরপর পৃথিবী থেকে কত উপরে স্যাটেলাইট স্থাপন করা হয়, আর এটা তোমাদের বইতে খুব নির্দিষ্ট করেই বলা আছে 36,000 কিলোমিটার। কারণ এর বেশি বা কম হলে স্যাটেলাইটটি হচ্ছে নিজের কক্ষপথ থেকে বিচ্যুত হয়ে যাবে, কারণ পৃথিবীর গতি এবং স্যাটেলাইটের গতি অবশ্যই কি হয়ে যাবে, আলাদা হয়ে যাবে।
তাহলে উত্তরটি হচ্ছে কত হবে, 36,000 কিলোমিটার। তারপরে কোশ্চেনে দেখো কি আছে, সবচেয়ে বেশি ডেটা ট্রান্সফার করে নিচের কোন কেবল। এটি তুমি খুব ভালো করেই জানো, আলোর গতিতে ডেটা ট্রান্সফার করে যে কেবল, সেটি হচ্ছে সব থেকে বেশি ডেটা ট্রান্সফার করতে পারে। এবং আলোর গতিতে কোনটি ব্যবহার করে, অপটিক্যাল ফাইবার। সে হচ্ছে কি ব্যবহার করে, আলোর ব্যবহার করে ডেটা ট্রান্সফার করে। তাহলে আমাদের উত্তরটি কি হয়ে যাবে, অপটিক্যাল ফাইবার। এর পরবর্তী কোশ্চেন হিসেবে আছে দেখো, ডেটা স্থানান্তরের গতিকে কি বলে। এটা তোমাদের আমি জ্ঞানমূলক কোশ্চেনেও দিয়েছিলাম, ব্যান্ড উইথ কাকে বলে। তাহলে ব্যান্ড উইথের সংজ্ঞা কি হয়ে যাবে, ডেটা স্থানান্তরের গতিকে আমরা কি বলবো, ব্যান্ড উইথ বলবো। তাহলে উত্তরটি হবে ব্যান্ড উইথ। এরপরে চলে আসো তৃতীয় অধ্যায় বা সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। তাহলে তৃতীয় অধ্যায়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে, দেখো যে টপিকগুলো বা যে বিষয়গুলো তোমাদের জন্য, সেটা হচ্ছে বাইনারি, বিসিডি পার্থক্য, ইউনিকোড, এসএসসিআইআই কোডের পার্থক্য, তারপর হচ্ছে বাইনারি যোগ এবং বিয়োগ যোগের মাধ্যমে দশমিক সংখ্যার রূপান্তর। এখন দশমিক সংখ্যার রূপান্তর বলতে হচ্ছে কি বোঝাচ্ছে, আমরা সবাই জানি ডেসিমেল, হেক্সাডেসিমেল, অক্টাল, বাইনারি, এই যে সংখ্যাগুলো, এদের মধ্যবর্তী যে রূপান্তর, এগুলোকে বলতেছে হচ্ছে আমরা দশমিক সংখ্যা রূপান্তর। তাহলে চলো আমরা এবার এই গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কিত কিছু জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং কিছু এমসিকিউ সলভ করে আসি। এবং সাথে এই অধ্যায়ের কিন্তু একটা সৃজনশীল কোশ্চেনও আমরা সলভ করব। তাহলে চলো শুরু করি। তাহলে প্রথমে আছে হচ্ছে জ্ঞানমূলক কোশ্চেন। জ্ঞানমূলকের ক্ষেত্রে দেখো তোমাদের জন্য রেখেছি 10টি প্রশ্ন। প্রথম প্রশ্ন আছে সংখ্যা পদ্ধতির বেস কি। বেস বা হচ্ছে ভিত্তি, মানে কোনো একটা সংখ্যা পদ্ধতি লেখার সময় যখন আমরা নিচে যে সংখ্যাটা লিখবো ওটা হচ্ছে বেস বা ভিত্তি। তারপরে কি বলছে, লজিক গেট কাকে বলে। তারপরে বলছে রেজিস্টার কাকে বলে। তারপরে বলছে ডিজিট বলতে কি বোঝো। তারপরে বলছে বিভাজন সূত্র কি। তোমাদের জন্য এই বিভাজন সূত্রটি হচ্ছে আমার ট্রিপল স্টার থাকবে। তারপরে দেখো কি আছে, ফিশিং কি। ফিশিং কি, তারপরে কি আছে, ইউনিকোড কি, তারপরে আছে বাইনারি নাম্বার সিস্টেম কি, তারপরে আছে বিট কাকে বলে। এই যে যে 10টি প্রশ্ন আমি তোমাদের দিয়েছি, আশা করি এই 10টি প্রশ্নের ভিতর থেকে নেক্সট দিন তোমরা অবশ্যই একটা বা দুইটা কোশ্চেন কমন পাবা। যেহেতু তৃতীয় অধ্যায় থেকে কিন্তু তোমাদের 2টি প্রশ্ন হবে, একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি এবং একটা হচ্ছে ডিজিটাল ডিভাইস বা যে গেটগুলো আছে সেখান থেকে তোমাদের একটা কোশ্চেন হবে। তাহলে তৃতীয় অধ্যায় থেকে তোমাদের পজিটিভ পয়েন্ট হচ্ছে কি, তৃতীয় অধ্যায় থেকে কিন্তু তুমি 2টা প্রশ্ন পেয়ে যাচ্ছ। তাহলে চলো এবার আমরা হচ্ছে অনুধাবনমূলকের দিকে এগোই। তাহলে অনুধাবনমূলকে দেখো তোমাদের জন্য আমি রেখেছি 10টি প্রশ্ন। 10টি প্রশ্নে কি কি আছে, ডিকোডার সম্পর্কে বুঝিয়ে লেখো। তারপরে কি আছে, দুইয়ের পরিপূরক গঠনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। তারপরে কি দেওয়া আছে, 4টি বিটে বা 4 বিট রেজিস্টারে 4টি ফ্লিপ ফ্লপ থাকে, বুঝিয়ে লেখো। তারপরে দেওয়া আছে ইউনিকোড বিশ্বের সকল ভাষাভাষী মানুষের জন্য আশীর্বাদ, বুঝিয়ে লেখো। তোমাদের জন্য আমার এই কোশ্চেনটা থাকবে ট্রিপল স্টার। পরীক্ষায় যাওয়ার আগে অবশ্যই এই কোশ্চেনটা ভালো করে পড়ে যাবে এবং এটা তোমাদের অবশ্যই আসবে আশা করি। তারপরে কি আছে দেখো, পরবর্তী কোশ্চেন আছে বিসিডি কোড বা বিসিডি কোন সংখ্যা পদ্ধতি নয়। তার মানে বিসিডি একটা কোড কিন্তু এটা কোনো সংখ্যা পদ্ধতি নয়, সেই সম্পর্কিত তোমাদের ব্যাখ্যা দিতে হবে। তারপরে কি আছে দেখো, 1 + 1 = 1 কিভাবে ব্যাখ্যা দাও। তারপরে কি আছে 267 বা 267 10, মানে এটা হচ্ছে দশমিক সংখ্যা বোঝাচ্ছে, সংখ্যাটিকে কম্পিউটার সরাসরি গ্রহণ করে না, কেন ব্যাখ্যা করো। এখানে আমরা জানি কম্পিউটার কিন্তু 2টা সংখ্যা গ্রহণ করে। সে কি কি সংখ্যা গ্রহণ করে, 0 এবং 1। সে কিন্তু 0 আর 1 ব্যতীত কোনো সংখ্যা বোঝে না। তার মানে সে প্রথমে কি করবে, এই সংখ্যাটিকে সে 0 আর 1 এ কনভার্ট করবে, তারপরেই সে 0 আর 1 সে বুঝবে। তাহলে আমরা বুঝতেই পারতেছি যে এই সংখ্যাটি সে সরাসরি গ্রহণ করছে না। তারপরে দেখো কি আছে, ন্যান্ড গেটকে কেন সর্বজনীন গেট বলা হয়। তারপরে আছে অক্টাল 3 বিটের কেন, বুঝিয়ে লেখো। কম্পিউটার কিভাবে বিয়োগের কাজ করে সেটিও বুঝিয়ে লেখো। তাহলে এই ছিল তোমাদের হচ্ছে অনুধাবনমূলক কিছু প্রশ্ন। তাহলে এবার চলো আমরা এই অধ্যায়ের কিছু এমসিকিউ সলভ করে আসি। দেখো প্রথম এমসিকিউ হিসেবে কি আছে, কত খ্রিস্টপূর্ব কত বছর আগে গণনার কাজ শুরু হয়েছিল। কে বলতে পারো কত বছর আগে। এখানে হবে, এখানে দেওয়া আছে 1000, 2400, 3400 এবং 5400। সঠিক উত্তরটি হবে 3400 বছর পূর্বে। তারপরে দেখো দ্বিতীয় কোশ্চেনে কি আছে, দশমিক এবং শূন্য ভিত্তিক এর প্রবর্তক কারা। এখানে বলা আছে ইউরোপীয়রা, আরবীয়রা, মিশরীয়রা, গ্রিকেরা। আমরা সবাই জানি দশমিক এবং শূন্য ভিত্তিক যে মানে যে অঙ্ক, সেগুলো হচ্ছে আরবীয়রা সর্বপ্রথম ব্যবহার করেছিল। তাহলে তৃতীয় কোশ্চেনে আসো, দেখো কি বলছে,
সংখ্যা পদ্ধতির ক্ষুদ্রতম একক কোনটি? গণিত। গণিত বলতে তো আমরা সাধারণ যে কোনো অঙ্ক বা যে কোনো সংখ্যাকেই বুঝছি। বাইট, বাইট হচ্ছে কি? ক্ষুদ্র একক। অঙ্ক হচ্ছে কি? একটা নির্দিষ্ট সংখ্যা, এবং সংখ্যা হচ্ছে কি? কোনো একটা নির্দিষ্ট সংখ্যা, যেমন 10, 20 এরকম কোনো সংখ্যা হইতে পারে, কিন্তু অঙ্ক হচ্ছে কি? নির্দিষ্ট বা সিঙ্গেল। যেমন উদাহরণ যদি দিই আমি, এখানে হচ্ছে 10, এটা হচ্ছে কি? একটা সংখ্যা, কিন্তু অঙ্ক বলতে হচ্ছে কি বোঝাচ্ছে? এই যে একটা, এই যে একটা সিঙ্গেল ডিজিট, এই সিঙ্গেল ডিজিটকে আমরা কি বলছি? অঙ্ক। তাহলে অঙ্ক হচ্ছে আমাদের কোন একক? অতি ক্ষুদ্র বা ক্ষুদ্রতম একক। তাহলে কোনটি হয়ে যাবে, বা প্রতীক কোনটি হয়ে যাবে? এটি হচ্ছে অঙ্ক হয়ে যাবে। তারপরে দেখো কি বলা আছে, তারপরে চতুর্থ কোশ্চেন হিসেবে আছে, দেখো নিচের কোনটি পজিশনাল সংখ্যা? এখন একটা বিষয় দেখো, এখানে প্রথমে আছে 375, তারপরে রোমান সংখ্যায় 1, 2, তারপরে আবারও রোমান সংখ্যার বড় হাতের হরফে দেওয়া আছে 1 এবং 2, তারপরে দেওয়া আছে তোমাদের যে লেটার আমরা ব্যবহার করি এ বি সি। এখানে একটা জিনিস লক্ষ্য করলে তোমরা দেখবে যে এখানে দুইটা সংখ্যা দেওয়া আছে, এখানেও দুইটা সংখ্যা, এখানেও কয়টা সংখ্যা দেওয়া আছে? 3টা অক্ষর দেওয়া আছে বা 3টা ডিজিট দেওয়া আছে। কিন্তু এখানে যে সংখ্যাটি দেওয়া আছে এর একটা ফিক্সড মান আছে আমার। এটাকে যদি আমি ইংরেজিতে লিখি 375, তুমি পৃথিবীর যে কোনো দেশে যে এটা বললেই সে বুঝবে যে নির্দিষ্ট করে বুঝতেছে যে এই সংখ্যাটাকেই সে বোঝাচ্ছে। তার মানে আমাদের পজিশনাল সংখ্যা কত হয়ে যাবে? 375। তাহলে এবার পঞ্চম প্রশ্নে আসো। দেখো পঞ্চম প্রশ্নের ক্ষেত্রে কি বলা আছে, কম্পিউটারের অভ্যন্তরীণ কাজ কোনটির দ্বারা নিয়ন্ত্রিত হয়? এই কোশ্চেনটা একটু আগেও আমরা করে আসছি, যে কম্পিউটার অনুধাবনমূলকের ক্ষেত্রে তোমাদের দিয়েছিলাম যে কম্পিউটার 0 এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা বা অন্য কোনো ভাষা সে বোঝে না, এবং 0 আর 1 ব্যতীত যে ভাষা বা 0 আর 1 এর যে ভাষা সেটাকে আমরা কি বলি? বাইনারি বলি। তাহলে এটা সঠিক উত্তর কি হয়ে যাবে? বাইনারি। তারপরে আসো পরবর্তী কোশ্চেনে, দেখো কি বলা আছে, বিট কি ধরনের একক? বিট হচ্ছে আমরা জানি মৌলিক একক, কারণ বিট রে ভাঙলে আমরা আর কিছু পাই না। এরপরের কোশ্চেন দেখো কি বলা আছে, অক্টাল পদ্ধতিকে বাংলায় কি বলা হয়? এখানে বলা আছে বাইনারি, দশমিক, অষ্টমিক, হেক্সাডেসিমেল। আমরা সবাই জানি অক্টালকে অষ্টক বা অষ্টমিক বলা হয়। এখানে তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অষ্টমিক। এবং তোমাদের আরেকটা আছে অষ্টক, তোমাদের অনেক বইতে দেখবা অষ্টক দেওয়া আছে এবং কিছু বইতে দেওয়া আছে অষ্টমিক। দুইটা যেটা থাকবে সেইটাই তোমরা অ্যান্সার দেখাবা, তবে দুইটাই কিন্তু একই সঙ্গে থাকবে না। তাহলে এবার আসো অষ্টম প্রশ্নে। অষ্টম প্রশ্নে কি আছে, 127 বা 127, এটার বেস হিসেবে দেওয়া আছে 10। তার মানে এটা একটা ডেসিমেল সংখ্যা আমরা বুঝতেছি। তারপরে কি দেওয়া আছে, এক্স, বেস হিসেবে আছে 8, মানে অক্টাল। কি বলা আছে, এক্স এর মান কত? তার মানে কি বলছে, 127কে অক্টালে প্রকাশ করলে কত হবে? এখন এটা তোমরা সরাসরি ক্যালকুলেটর দিয়েও করতে পারো এবং এখানে নিজেরা খাতায়ও রাফ করতে পারো। এখন যদি সরাসরি ক্যালকুলেটরে করো তাহলে তোমরা ক্যালকুলেটরে মড অপশনের 2বার ক্লিক করলে পাবে হচ্ছে বেজ নামের একটা অপশন। তখন তোমরা দেখবা যে নিচে তোমাদের বেজ চলে আসবে, বাইনারি, হেক্সাডেসিমেল, অক্টাল এবং যে এইটা আছে ডেসিমেলটা আছে সেটা তোমাদের চলে আসবে। তোমরা ওখান থেকে সরাসরিও করতে পারো এবং অঙ্কের মাধ্যমেও করতে পারো। আমরা যদি অঙ্কের মাধ্যমে আসি, দেখো অঙ্কের মাধ্যমে যদি আসি তাহলে 127, এখান থেকে আমি যাব কিসে? অক্টালে। তাহলে এটাকে আমি কত দিয়ে ভাগ করব? 8 দিয়ে ভাগ করব। এখন এটারে আমি 8 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হয়? 8 দিয়ে ভাগ করলে হচ্ছে কত হচ্ছে? তাহলে হিসাব করো। তাহলে 8 15 দিলে 7 হচ্ছে আমাদের অবশিষ্ট থাকছে। তারপরে এটাকে যদি আমি আবারও 8 দিয়ে ভাগ করি, 8কে 8, 8 আর 7 15, 7 অবশিষ্ট থাকছে। তারপরে এটাকে যদি আমি আবারও 8 দিয়ে ভাগ করি তাহলে 1-এর ভিতর তো যায় না, তাহলে অবশিষ্ট কত থাকছে? 1। তাহলে আমরা সবাই জানি এটা লেখার নিয়ম কি, নিচ থেকে উপর পর্যন্ত। তাহলে কত হয়ে যাবে আমাদের অ্যান্সার? 127, এটা যদি বেস 10 হয় তাহলে এটা কত হয়ে যাবে? 177। তাহলে এটার বেস হয়ে যাবে 8। তাহলে আমাদের সঠিক উত্তরটি দেখো এখানে আছে, সঠিক উত্তরটি হবে 177। তাহলে আমরা এই অঙ্কটা বুঝতে পেরেছি। এবার আসো পরবর্তী একটা কোশ্চেনে। পরবর্তী কোশ্চেনে কি আছে দেখো, হেক্সাডেসিমেলে এফ এর পরের সংখ্যা কত? আমরা জানি হেক্সাডেসিমেলে এফ এর পরের সংখ্যা হিসেবে, বা আমরা জানি হেক্সাডেসিমেলে কি আছে, এ বি সি ডি ই এফ, এফ পর্যন্ত সংখ্যাগুলো কাউন্ট করা হয়। কিন্তু এই এফ এর পরের সংখ্যা হচ্ছে কত? 10। আমরা এফ এর পরের সংখ্যা হিসেবে কত জানি? 10। তারপরে এবার আসো পরবর্তী কোশ্চেনে, সংখ্যা পদ্ধতিতে 10 হলো,
এখন সংখ্যা পদ্ধতিতে 10 হলো বলতে কি বোঝানো হচ্ছে? সংখ্যা পদ্ধতিতে 10 বলতে বোঝানো হচ্ছে কোন কোন এই যে সংখ্যা 10টি দেওয়া আছে, এখানে আছে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। 10 বলতে বোঝানো হচ্ছে যে এই যে বাইনারিতে 10 এক্সিস্ট করে কিনা বা 10 আছে কিনা, অক্টালে 10 আছে কিনা, হেক্সাডেসিমেলে 10 আছে কিনা। আমরা জানি অবশ্যই 10 আছে। বাইনারিতে 1 আর 0 হিসেবে ব্যবহার করা হয়, তাহলে অবশ্যই 1 আর 0 আছে। অক্টালেও আমরা জানি যে 10 আছে, এবং হেক্সাডেসিমেলেও আমরা 10 কে পাই। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? তিনটাই হয়ে যাবে। তাহলে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? ঘ। এরপরে তাহলে এই ছিল হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায় সংক্রান্ত কিছু জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং কিছু এমসিকিউ। এবার চলো আমরা তৃতীয় অধ্যায়ের একটা সৃজনশীল কোশ্চেন সলভ করে আসি। তাহলে সৃজনশীল কোশ্চেনটি কি আছে দেখো। এটা ছিল হচ্ছে তোমাদের দিনাজপুর বোর্ড 2023। প্রথমে আমরা একটু উদ্দীপকটা পড়ি। কাকলি, পলি ও কণা 3 বান্ধবী। কাকলি ও পলি মার্কেটে গিয়ে নিজেদের জন্য একটি করে পোশাক কিনলো। কণা তাদের পোশাকের দাম জানতে চাইলে কাকলি বলল, এখানে একটু ভুল আছে, তোমরা একটু ঠিক করে নিও। এইটা হবে 167 টাকা, এবং পলি বলল 79 টাকা। এখানে 8 বলতে হচ্ছে অক্টালকে বোঝাচ্ছে, এবং 16 বলতে হচ্ছে হেক্সাডেসিমেলকে বোঝাচ্ছে, তাই না? তারপরে আমরা দেখো কদাগের কোশ্চেন কি বলছে, বেস বা ভিত্তি কি। এটা আমি তোমাদের জ্ঞানমূলকের ক্ষেত্রে দিয়েছিলাম। বহুল ব্যবহৃত, তারপরে খদাগে আছে বহুল ব্যবহৃত 8 বিট কোড ব্যাখ্যা করো। এটিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটি তোমাদের অনুধাবনমূলকে ছিল। তারপরে দেখো গদাগে কি আছে, তাদের পোশাকের দাম 10 ভিত্তিকে প্রকাশ করো। তাহলে 10 ভিত্তিক বলতে হচ্ছে আমরা কি বলবো? 10 ভিত্তিক হচ্ছে ডেসিমেল সংখ্যা। তাহলে আমরা চলো এবার এটার একটা সমাধান করে আসি। তাহলে যদি গ দাগে দিই, তাহলে উদ্দীপক অনুযায়ী কি ছিল? কাকলি বলল, তার মানে কাকলির পোশাকের দাম হচ্ছে 167 টাকা। তাহলে আমরা ওই জিনিসটা লিখবো যে দেওয়া আছে এবং আরেকজন ছিল হচ্ছে পলি। পলি বললো হচ্ছে কত টাকা? মানে 79, 16 টাকা। তার মানে এটা আছে হচ্ছে হেক্সাডেসিমেলে। তাহলে পলির ক্ষেত্রে কি হবে? পলির পোশাকের দাম তাহলে একে আমরা কি বলছি? এটা হচ্ছে আমাদের উদ্দীপকে দেওয়া ছিল। এবার চলো আমরা একে 10 ভিত্তিক লগ, মানে 10 ভিত্তিক সংখ্যা বা ডেসিমেলে রূপান্তর করি। তাহলে আমরা অক্টাল থেকে প্রথমে ডেসিমেলে যাব। তাহলে লিখবো হচ্ছে অক্টাল সংখ্যায় কি ছিল? 1678 টাকা। 167, বেজ হিসেবে ছিল আমাদের 8। তাহলে অক্টাল থেকে ডেসিমেলে যাওয়ার নিয়ম কি? প্রথমে আমরা সিঙ্গেল ডিজিটগুলোকে কি দিয়ে গুণ করব? 8 দিয়ে গুণ করব। তাহলে সিঙ্গেল ডিজিটগুলোকে আমরা 8 দিয়ে গুণ করি। এবার আমাদের নিয়ম কি ছিল? শেষ থেকে 8 এর উপর এক এক করে পাওয়ার বাড়ায় দেব যত দূর থাকবে, কোন থেকে? শেষের দিক থেকে। তাহলে এবার আমরা পাওয়ার বসাই, 0, 1, 2। এখন একটা জিনিস লক্ষ্য করো, সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমরা সাধারণত সংখ্যা বিবেচনা করি কত থেকে? 0 থেকে 9 পর্যন্ত। এই জন্য কিন্তু আমরা 0 থেকে শুরু করেছি। তাহলে এবার এই জিনিসটা হিসাব করো, দেখো 8 8 হচ্ছে 64, 6 আসে 48, এবং 8-এর পাওয়ার 0। কোনো কিছুর পাওয়ার 0 মানে আমরা জানি তার মান 1। তার মানে 7 অক্ষে 7। এবার এই বিষয়টি, এবার এগুলো যোগ করো, দেখো কত হয়। আচ্ছা, এবার এই সংখ্যাগুলোকে যোগ করো, দেখো 64 যোগ এখানে আসছে হচ্ছে 119। তাহলে এই সংখ্যাটির বেজ কত হয়ে যাবে? বলছে হচ্ছে 10 ভিত্তিক, তার মানে এই সংখ্যাটির বেজ হয়ে যাবে কিন্তু 10। এবার আসো আমরা পলির ক্ষেত্রে বের করি। পলির ক্ষেত্রে যদি বের করতে চাই, তাহলে পলির ক্ষেত্রে কত ছিল?
79 16। তাহলে এগুলো এটা হচ্ছে হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে যাইতে কি করতে হবে, এগুলোকেও একই নিয়ম, প্রত্যেকটি সিঙ্গেল ডিজিটকে যে বেজ আছে বেজ দিয়ে প্রথমে কি করব, গুণ করে নেব। এরপরে একই নিয়ম একদম শেষ থেকে কি করব, পাওয়ার এক এক করে বাড়ায় দেব। তাহলে 0 আর 1। তাহলে এবার হচ্ছে এটাকে গুণ করো, দেখো কত হয়। প্রথমে আছে হচ্ছে 112, তারপরে কি আছে, কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, একটু আগেই আমি বলে আসছি। তার মানে এখানে হচ্ছে 9কে 9 যাবে বসে, তার মানে এটার মান আসতেছে কত, 121। তাহলে বেজ হিসেবে কত আসবে, 10, কারণ আমাদের হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করতে বলছিল। তাহলে আমাদের গ দাগের কোশ্চেনটা কিন্তু অ্যান্সার হয়ে গেল। কি পেলাম, কাকলির পোশাকের দাম ছিল হচ্ছে 167 অক্টালে, আমরা দশমিকে বের করে কত পেয়েছি, 119। এবং পলির ক্ষেত্রে ছিল হচ্ছে 79 হেক্সাডেসিমেলে, আমরা দশমিকে করে কত পেয়েছি, 121। তাহলে আমরা লিখে দেবো সুন্দর করে যে কাকলি এবং পলির পোশাকের দাম 10 ভিত্তিতে যথাক্রমে, কাকলির ক্ষেত্রে কত পেয়েছিলাম আমরা, কাকলির ক্ষেত্রে পেয়েছিলাম 119। তাহলে লিখবো হচ্ছে 119 10, এবং পলির ক্ষেত্রে আমরা কত পেয়েছি, 121। তাহলে পলির ক্ষেত্রে আমরা লিখবো 121 10। অবশ্যই কিন্তু টাকাটা মেনশন করে দিতে হবে, কারণ আমাদের দাম জিজ্ঞেস করছে। তাহলে এইটাই ছিল হচ্ছে গ দাগের উত্তর। তাহলে এবার চলো আমরা ঘ দাগ সম্পন্ন করি বা ঘ দাগের সমাধান করি। ঘ দাগ প্রশ্নে কি ছিল দেখো, যোগের মাধ্যমে কার পোশাকের দাম বেশি তা নির্ণয় করো। এখানে যোগ বলতে কি বোঝাচ্ছে, এখানে যোগ বলতে কিন্তু বাইনারি যোগকে বোঝাচ্ছে। তার মানে আমাদের এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এগুলোকে কি করতে হবে, আগে বাইনারিতে নিতে হবে। তাহলে এবার চলো আমরা এই সংখ্যাগুলোকে বাইনারিতে প্রকাশ করি বা বাইনারিতে নেই। তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করো যে গ দাগে কিন্তু আমরা অলরেডি সংখ্যাগুলোকে কিসে নিয়েছি, ডেসিমেলে নিয়েছি। আর আমরা জানি ডেসিমেল থেকে বাইনারিতে যেতে সুবিধা হয়, তাহলে আমরা সেই অনুযায়ী এগোবো। তাহলে আমরা ঘ দাগে লিখব যে গ হতে পাই, ঘ দাগে লিখব গ হতে পাই কাকলির ক্ষেত্রে কত টাকা পেয়েছিলাম, কাকলির ক্ষেত্রে দেওয়া ছিল হচ্ছে 167 আমরা পেয়েছিলাম হচ্ছে 119 10। এবং পলির ক্ষেত্রে কি পেয়েছিলাম, পলির ক্ষেত্রে পেয়েছিলাম দেওয়া ছিল হচ্ছে 79 16, এবং আমরা বের করেছিলাম 121 10। আচ্ছা এবার দেখো একটা জিনিস লক্ষ্য করো, আমরা দুইটারে কি বের করেছি, ডেসিমেল সংখ্যা বের করেছি। আর আমরা জানি ডেসিমেল থেকে বাইনারিতে যেতে সুবিধা হয়। তাহলে চলো এবার সংখ্যাগুলোকে আমরা বাইনারিতে রূপান্তর করি। তাহলে প্রথমে আমরা যদি করি 119কে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি, তাহলে কি করব, বাইনারি সংখ্যার বেজ কত, বাইনারি সংখ্যার বেজ হচ্ছে 2। তাহলে 119কে আমরা কি করব, 119কে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে 119কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের আসে হচ্ছে দেখো, এখানে অবশিষ্ট থাকবে হচ্ছে 1। এবার একে যদি আমরা আবার 2 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে কত আসে দেখো, আবারও আমাদের অবশিষ্ট হচ্ছে 1। একে আমরা আবারও 2 দিয়ে ভাগ করলে আসবে, আবারও অবশিষ্ট হচ্ছে 1। এবার আবারও 2 দিয়ে ভাগ করলে আসবে, এবার অবশিষ্ট কত, 0। এবার একে আমরা কি করব, আবারও 2 দিয়ে ভাগ করব, আবারও অবশিষ্ট 1। আবারও 2 দিয়ে ভাগ করি, আবারও অবশিষ্ট 1। আবারও 2 দিয়ে ভাগ করো,
তাহলে এবার কি একের ভিতর 2 তো আর যায় না, তাহলে অবশিষ্ট হচ্ছে কত 1, এবং বাম সাইডে কি চলে আসছে 0 চলে আসছে, তার মানে আর করা যাবে না। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী কি করব, শেষ থেকে উপর পর্যন্ত বসিয়ে দেব। তাহলে আমরা কত পাইছি, 1 1 1 0 1 1 1। এটা হচ্ছে আমরা কি পাইছি, বাইনারিতে পাইছি। এখন একটা জিনিস লক্ষ্য করো, বাইনারি যোগ বা বিয়োগের ক্ষেত্রে সবসময় আমাদের কি নিয়ম ছিল, 8 বিট রেজিস্টারের নিয়ম ছিল। কিন্তু এখানে যদি তুমি লক্ষ্য করো, আমাদের বিট কয়টা হয়েছে, 1 2 3 4 5 6 7টা হয়েছে। তাহলে আমাদের কি করতে হবে, অবশ্যই 8 বিট রেজিস্টার করে নিতে হবে। এবং বাইনারির ক্ষেত্রে 8 বিট রেজিস্টার করার নিয়ম কি, যদি আমরা বাম পাশে 0 বসিয়ে দিই, তার মানে সেটি 8 বিটে রেজিস্টার হয়ে যাচ্ছে। বাম পাশে 0-এর ক্ষেত্রে কিন্তু বাইনারিতে কোনো মান বা ভ্যালু নেই। তাহলে আমরা এটার একটু বাম পাশে 0 বসাই, 0 1 1 1 0 1 1 1। তাহলে এটা হচ্ছে 2। এখানে অবশ্যই নোট আকারে লিখে দেবা যে 8 বিট রেজিস্টার। তার মানে আমরা কি বোঝাচ্ছি, যে 8 বিট রেজিস্টার করা হয়েছে। এবার চলো আমরা পলির ক্ষেত্রে বের করে ফেলি। পলের ক্ষেত্রে আমরা কত পেয়েছিলাম, 121 10। তাহলে এই সংখ্যাটা কি আমরা এবার হচ্ছে 2 দিয়ে ভাগ করি। যদি লক্ষ্য করো, এবার কি কত ছিল 30, তাহলে একে আমরা আবারও 2 দিয়ে ভাগ করি, ভাগশেষ কত হচ্ছে 0। একে আমরা আবারও 2 দিয়ে ভাগ করি, ভাগশেষ কত হচ্ছে 1। একে আমরা আবারও যদি করি, ভাগশেষ 1, তার মানে আবারও করতে হবে 2 দিয়ে যদি করি, ভাগশেষ 1, আবারও যদি করি 0 এবং 1। যেহেতু বাম পাশে 0 চলে আসছে, আর কিন্তু করার কোনো প্রয়োজন নেই। তাহলে নিয়ম অনুযায়ী এবার আমরা শেষ থেকে উপরে লিখে দেব। তাহলে আমরা কত পেয়েছি, 1 1 1 1, তার মানে 4টে 1 2 3 4। তারপরে কত আছে 0 0 1। এটা হচ্ছে আমরা বাইনারিতে পেয়েছি। এখানেও লক্ষ্য করলে দেখো, এখানেও কিন্তু 7টি বিট আছে বা 7টি ডিজিট আছে, 1 2 3 4 5 6 7। তাহলে এক্ষেত্রেও আমাদের কি করতে হবে, অবশ্যই 8 বিট রেজিস্টার করে নিতে হবে। তাহলে চলো আমরা 8 বিট রেজিস্টার করি। তাহলে একে আমরা কি করলাম, 8 বিট রেজিস্টার করে নিলাম। একে এবার দেখো একটা বিষয়, প্রশ্নে আমাদের কি বলছিল, প্রশ্নে আমাদের বলছিল যোগের মাধ্যমে কার পোশাকের দাম বেশি। এখন আমরা জানি যে যোগ করতে হলে বা বাইনারি যোগ করতে হলে অবশ্যই কি লাগে, একটা 2 এর পরিপূরক করতে হয়। তাহলে এবং 2 এর পরিপূরকটা কোনটার করব, আমরা অবশ্যই ছোট যে সংখ্যাটা ছিল সেই সংখ্যার 2 এর পরিপূরক নির্ণয় করব। তাহলে তোমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছ, এখানে ছোট সংখ্যা হচ্ছে কত, কাকলির ক্ষেত্রে, এবং কত, সেটা হচ্ছে 119। তাহলে 119কে আমরা যদি 8 বিট রেজিস্টার করি, তাহলে হচ্ছে কত পেয়েছি আমরা, 0 111 0 111। তাহলে এই সংখ্যাটাকে আমরা এবার 2 এর পরিপূরক করব। তাহলে চলো আমরা এই সংখ্যাটাকে 2 এর পরিপূরক করি। তাহলে কত ছিল, তাহলে কাকলির ক্ষেত্রে ছিল কাকলির ক্ষেত্রে এটা ছিল। এবং 2 এর পরিপূরক করার আগে আমাদের কিন্তু অবশ্যই 1 এর পরিপূরক নির্ণয় করে নিতে হয়। আর 1 এর পরিপূরক নির্ণয় করার নিয়ম কি, যে সংখ্যা থাকবে ওটাকে শুধুমাত্র উল্টিয়ে লিখবো বা পরিবর্তন করে লিখবো। তাহলে আমরা একটু লিখে ফেলি, 1 এর পরিপূরক। তাহলে এবার একটু লিখে দাও, কত কত ছিল, একদম শেষেরতে আসবো। তাহলে কত হবে, 0 0 0 1 0 0। আচ্ছা, 0 0 0 1 0 0 0 1। তাহলে এটা হচ্ছে আমরা কি বের করলাম, এটা হচ্ছে আমরা 1 এর পরিপূরক বের করেছি। এবার তাহলে 2 এর পরিপূরকে যাওয়ার নিয়ম কি, শুধুমাত্র এর সাথে একটা 1 যোগ করে দিলে কি হয়ে যাচ্ছে,
যোগফলটি আমাদের 2 এর পরিপূরক হয়ে যাচ্ছে। তাহলে 2 এর পরিপূরক যোগ করো, দেখো 0 আর 1 যোগ করলে 1, 0 0 1 0 0 0 1। তাহলে এই সংখ্যাটি আমরা পেয়েছি, এটা হচ্ছে কি 2 এর পরিপূরক। তাহলে এই যে সংখ্যাটা পেলাম এটা হচ্ছে আমাদের কি 2 এর পরিপূরক। আর তোমরা যদি সুবিধা হয় ক্যালকুলেশনের সুবিধার্থে এখানে এই মানটা বা এই যে বাইনারি যে সংখ্যাটা আছে এই চিহ্নটা না দিলেও কোনো সমস্যা নেই। তোমাদের যদি সুবিধা হয় তাহলে এই সংখ্যাটা না দিলেও কোনো অসুবিধা হবে না। তাহলে আমরা 2 এর পরিপূরক বের করছি, তাহলে এবার চলো বাইনারি যোগের মাধ্যমে নির্ণয় করি। আচ্ছা, আরেকটা বিষয় তোমাদের বলি, 2 এর পরিপূরক আমরা যে সংখ্যার বের করব আসলে কিন্তু ওই সংখ্যাটি যার পরিপূরক বের করতেছি তার ঋণাত্মক মান বের করি। তাহলে এই ক্ষেত্রে আমরা বের করেছিলাম হচ্ছে কত 119 এর পরিপূরক, তাই না? 119 এর 2 এর পরিপূরক। তাহলে এই ক্ষেত্রে এই মানটা কত হয়ে যাবে বলো তো, -119। তাহলে এই ক্ষেত্রে মান কিন্তু হয়ে যাবে -119। তাহলে এবার চলো আমরা 2 এর পরিপূরক তো নির্ণয় করেছি, এবার চলো আমরা বাইনারি যোগের মাধ্যমে কার মান বা কার পোশাকের দাম বেশি সেটি নির্ণয় করে আসি। তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করি, দেখো পলির ক্ষেত্রে আমরা কিন্তু বের করেছিলাম হচ্ছে কত, এই যে সংখ্যাটা আছে এটা। তাহলে এবার চলো আমরা মানগুলো বসিয়ে ফেলি। তাহলে প্রথমে হচ্ছে পলির মান বসাবো, কারণ পলির ক্ষেত্রে কি ছিল, তার মান বেশি ছিল। তাহলে পলির পোশাকের দাম আমরা বাইনারিতে কত পেয়েছিলাম, দেখো 0 4টায় 1, তাহলে লিখে ফেলি 0 4টায় 1। তারপরে কত ছিল, তারপরে ছিল হচ্ছে 001, তাহলে লিখে ফেলি। আচ্ছা, এরপরে হচ্ছে কাকলিকে আমরা হচ্ছে কি করছিলাম, কাকলির হচ্ছে 2 এর পরিপূরক বের করেছিলাম। কাকলির ক্ষেত্রে আমরা 2 এর পরিপূরক বের করে কত পাইছি, কাকলির ক্ষেত্রে আমরা 2 এর পরিপূরক বের করেছি 1000 1001। তাহলে আমরা সেই মানটা বসাই দিই। আচ্ছা, এবার চলো তাহলে যোগের মাধ্যমে আমরা নির্ণয় করি। তাহলে বাইনারি যোগের ক্ষেত্রে আমরা কি জানি, 1 1 মিলে হচ্ছে 10, 10-এর শূন্য হাতে হচ্ছে 1, 0 আর 1 মিলে 1, 0 0-তে 0, 1 1 এ 10 আবারও হাতে 1, 1 1 এর 10 আবারও হাতে 1, 1 1 এর 10 আবারও হাতে 1, 1 1 এর 10 আবারও হাতে 1 এবং 1 1 এ কত 10। তাহলে এই জিনিসটা হচ্ছে কি বোঝাচ্ছে, তাদের পার্থক্য বোঝাচ্ছে। এখন একটা জিনিস লক্ষ্য করো, আমরা কিন্তু অঙ্ক করেছি 8 বিট রেজিস্টারের মাধ্যমে। তাহলে অঙ্ক যদি করি 8 বিট রেজিস্টারে, কিন্তু তুমি লক্ষ্য করলে দেখো এখানে চলে আসছে কত 9 বিট রেজিস্টার বা 9টা বিট, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে 9টা বিট রেজিস্টারের ক্ষেত্রে আমরা সবসময় কি করব, 9 নম্বর বিটকে এভাবে মার্ক করে দেব। আচ্ছা, তাহলে আমরা কি করব, 9 নাম্বার বিটকে এভাবে মার্ক করে দেব। 9 নাম্বার বিটকে যখন আমরা মার্ক করে দিচ্ছি তার মানে কি, সে ওভারফ্লো করেছে বা সে হচ্ছে ক্যারি বিট। আমরা জানি যে যোগের ক্ষেত্রে বা নিয়মের ক্ষেত্রে এই যে ক্যারি বিট বা ওভারফ্লো এটিকে আমরা সাধারণত কি করি, অগ্রাহ্য করি বা এই মানটা আমরা নেই না। তাহলে আমাদের পার্থক্য কত আসছে, দেখো পার্থক্য চলে আসছে হচ্ছে, বা তাদের ক্ষেত্রে চলে আসছে কত 10। আর আমরা জানি এটা কি সংখ্যা ছিল, এটা ছিল হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতিতে। এবং বাইনারি সংখ্যা পদ্ধতিতে 2 মানে 10 মানে কি প্রকাশ করে, 10 মানে হচ্ছে 2 প্রকাশ করে। তার মানে আমরা লিখে দেব যে, এবং আরেকটা বিষয় তোমাদের যদি বলি, তোমরা আরেকটা বিষয় লক্ষ্য করলে দেখবা পলির ক্ষেত্রে, এখানে যদি আমি লিখে দিই পলির ক্ষেত্রে তোমরা দেখো 121 ছিল ডেসিমেলে, এবং এখানে যদি দেখো কাকলির ক্ষেত্রে ছিল 119 বা -119। আমরা পরিপূরক নির্ণয় করার পরে যেটা পেয়েছিলাম। এখন এই দুইটা যদি তুমি রাফে বা অন্য কোনো জায়গায় বিয়োগ করে দেখো, তাহলে 121 আর 119 এর বিয়োগফল দেখো 2,
119 আর 121 বিয়োগফল দেখো 2। আর আমরা যে বিয়োগফল নির্ণয় করেছি সেখানেও দেখো সংখ্যা হিসেবে আসছে কত 10। তার মানে বাইনারি সংখ্যা পদ্ধতিতে এটি ছিল 2। তার মানে কি আমাদের অঙ্কটি কিন্তু সঠিক হয়েছে। তাহলে আমরা কি লিখে দেব, তোমাদের কোশ্চেন অনুযায়ী লিখতে হবে। দেখো প্রশ্নে কি করছিল সেই অনুযায়ী লিখতে হবে। দেখো যোগের মাধ্যমে কার পোশাকের দাম বেশি তা নির্ণয় করো। তার মানে কার পোশাকের দাম বেশি ছিল তাকে আমাদের সবসময় কি রাখতে হবে, আগে রাখতে হবে। সেক্ষেত্রে আমাদের কার পোশাকের দাম বেশি বেরোয়েছে, পলির পোশাকের দাম বেশি বেরিয়েছে, এবং কত বেশি বেরিয়েছে সেটাও আমরা উল্লেখ করে লিখে দেব। তাহলে আমরা অ্যান্সার লিখব কিভাবে, যে পলির পোশাকের দাম এখন কি লিখবো, কত বেশি। এখন একটা জিনিস লক্ষ্য করো, তোমাদের রাফে আমি দেখাইছি যে 121 থেকে 119 বিয়োগ করলে কি হচ্ছে 2। তার মানে আমরা যদি ওইটাও লিখে দিই বা ইউ করে দিই যে এটা হচ্ছে কত 10, 2 কি ছিল আমাদের দাম, সেহেতু ছিল টাকা, তার মানে এত টাকা বেশি। তার মানে বুঝতেই পারছো যে অঙ্কটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, এবং এই সংক্রান্ত কিন্তু যোগ বিয়োগের অঙ্ক তোমাদের পরীক্ষায় আসবে। তাহলে এবার চলো, তাহলে এই ছিল হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায়ের কিছু জ্ঞানমূলক, অনুধাবনমূলক এমসিকিউ এবং একটা সৃজনশীলের উত্তর। এবার চলো আমরা একটু চতুর্থ অধ্যায়ের দিকে দেখে আসি। চতুর্থ অধ্যায়ে কি আছে দেখো, চতুর্থ অধ্যায়ে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে কি কি, ওয়েব পেজের কাঠামো, একটা ওয়েব পেজ কিভাবে তৈরি করতে হবে সেই কাঠামোটা তোমাদের বলা আছে। তারপরে কি আছে টিরি, তারপরে কি আছে লিনিয়ার, ওয়েব লিঙ্ক, হাইব্রিড, তারপরে কি আছে দেখো এই পাশে আছে স্ট্যাটিক ও ডাইনামিক ওয়েবসাইটের পার্থক্য, তারপরে আইপি অ্যাড্রেস এবং ডোমেইন নেমের পার্থক্য, বা আইপি অ্যাড্রেস বা ডোমেইন নেম বলতে কি বোঝাচ্ছে। এই যে টপিকটা এটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে কি দেখো, এরপরে আছে ওয়েব পোর্টাল, এইচটিএমএল কোড, তোমরা যে কোডগুলো করেছো সেই কোডগুলো বোঝাচ্ছে। তারপরে আছে সার্চ ইঞ্জিন, আমরা বিভিন্ন রকম সার্চ ইঞ্জিন ব্যবহার করি, গুগল, ইয়াহু, তারপরে মাইক্রোসফটের আছে ব্রিং, এই যে সার্চ ইঞ্জিনগুলো ব্যবহার করি এগুলোকে বোঝানো হচ্ছে। তাহলে তোমাদের চতুর্থ অধ্যায়ের ওয়েব ডিজাইন পরিচিতিতে এই টপিকগুলোই মূলত খুবই গুরুত্বপূর্ণ। এবার দ্বিতীয় টপিক হিসেবে আছে দেখো এইচটিএমএল। এইচটিএমএল যে কোডগুলো আছে, কোডগুলোতে কি কি আছে দেখো, টেবিল, লিস্ট বা লেটেস্ট লিস্ট, তারপর আছে ইউআরএল। টেবিল বলতে হচ্ছে কি বোঝাচ্ছে, বিভিন্ন রকম বা ফলাফল যেটা আমরা প্রকাশ করি সেটা কিন্তু আমরা একটা ছকের মাধ্যমে প্রকাশ করি, এটাকে আমরা কি বলতেছি, টেবিল বলতেছি। তারপরে কি বলতেছে লিস্ট, আমরা বিভিন্ন রকম তালিকা তৈরি করি, অর্ডার লিস্ট হতে পারে, মার্কআপ লিস্ট হতে পারে, যে কোনো তালিকা হতে পারে। তারপরে আমরা কি আছে লেটেস্ট লিস্ট, এটাও কিন্তু আপডেটেড। তারপরে কি আছে ইউআরএল, বিভিন্ন ওয়েবসাইটে বা বিভিন্ন লিঙ্কে ভিজিট করতে হলে আমরা কি করি, বিভিন্ন লিঙ্ক ব্যবহার করে থাকি, এগুলোকে সাধারণত কি বলতেছে, এগুলোকে ইউআরএল বলছে। গুরুত্বপূর্ণ কিছু টপিক শেয়ার করতে পেরেছি বা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে বলতে পেরেছি। তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের কতটুকু উপকার হয়েছে এবং তোমাদের কোন বিষয়টা পরীক্ষায় এসেছে, পরবর্তীতে কিন্তু আমাদের অবশ্যই জানিয়ে দেবে। তাহলে সবাইকে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে।